সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। সকল দেশের সাথে সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্মানজনক সম্পর্ক গড়ে তুলতে চায় নতুন সরকার। সবার আগে বাংলাদেশ, এই নীতিকে দেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নীতিকে এরই মধ্যে সমর্থন জানিয়েছে চীন। দেশটি আশ্বস্ত করেছে, বাইরের কোনো চাপ বা তৃতীয় পক্ষ চীন বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। অন্যদিকে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় কূটনৈতিক তৎপরতা, বাংলাদেশ ফার্স্ট। আর এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক মিডিয়া সেল বিএনপি, এবং ব্যারিস্টার নাজিবুর রহমান, সংসদ সদস্য জামাত ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ। স্বচ্ছতা নিশ্চিত করে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ভিসা নিয়েও আলোচনা। তিস্তা প্রকল্প শুরুর আশা চীনের। অভিন্ন লক্ষ্যে কাজ করার আগ্রহ পাকিস্তানের। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চ। চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। রাজনীতি মুক্ত হবে শিক্ষা খাত। সব কারিকুলাম আসবে এক ছাতার নিচে। শিক্ষক কর্মচারীদের বেতন সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস মন্ত্রীর। এবং শুল্ক চুক্তির ভবিষ্যৎ নিয়ে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। বিশ্বব্যাপী শুল্ক বাড়িয়ে 15% করলেন ট্রাম্প। দর্শক, নতুন সরকার এসেছে এবং এই সরকারের সঙ্গে দীর্ঘদিনের যে প্রতিবেশী যারা রয়েছে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই সম্পর্ক আরও উন্নত করার জন্য বিশেষ করে প্রতিবেশী দেশ সহ সব দেশের সঙ্গেই একটু সম্পর্ক উন্নয়নের বিষয়ে তৎপর হয়েছে বাংলাদেশের নবনির্বাচিত সরকার। আর সেই সব বিষয় নিয়ে কূটনীতিকরা কিন্তু বেশ, বাংলাদেশ যারা নিযুক্ত রয়েছেন তারাও আলোচনায় আসছেন, বৈঠক করছেন। আর সেসব বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কূটনৈতিক তৎপরতা, বাংলাদেশ ফার্স্ট। এই নীতি নিয়ে প্রথমে কথা বলতে চাই অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল ভাই। আপনি একটু বলবেন যে সরকার ঘোষিত যে সবার আগে বাংলাদেশ নীতিতে পূর্ববর্তী সরকারগুলোর পররাষ্ট্র নীতি থেকে কতটা আলাদা? হ্যাঁ, ধন্যবাদ। আমার সাথে সহ-আলোচক নাজিবুর রহমান ব্যারিস্টার, তাকেও এবং অভিনন্দন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। আসলে আমার মনে হয় যে এই বিষয়টি অনেক আগে পরিষ্কার হয়েছে। 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে পরিকল্পনার কথা জনাব তারেক রহমান আজকে প্রায় 3 বছর আগে থেকে বলতেন, সেখানে কিন্তু সবার আগে বাংলাদেশ এই শব্দটিকেই বারবার বলা হয়েছে। ফলে এই শব্দটি বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত নয়, যেমন তেমনি কূটনৈতিক পাড়াতেও কিন্তু এই মেসেজটা চলে গেছে যে বাংলাদেশ এই ক্ষেত্রে তার যে সম্পর্কটা একটা দেশের সাথে রাখতে চায় সেখানে 3টি এলিমেন্টটা সবচাইতে গুরুত্ব পাবে। একটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, সম্মানবোধ এবং স্বার্থ রক্ষা। অর্থাৎ বাংলাদেশের স্বার্থ বিসর্জনকারী কোনো সম্পর্ককে বাংলাদেশ এই মুহূর্তে অন্তত জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি রয়েছে তারা এটাকে প্রশ্রয় দেবেন না। আর সেটারই প্রতিধ্বনিত হয়েছে এই আজকে যে কয়েকজন রাষ্ট্রদূত বা হাইকমিশনার তার সঙ্গে দেখা করতে গেছেন। আমরা মন্ত্রণালয়ে বা সচিবালয়ে যেটা দেখেছি, তারা বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে যখন কথা হয়েছে এই প্রসঙ্গ নিয়ে, তখন প্রত্যেকটা জায়গায় কিন্তু মূলত এই ব্যাপারটি প্রতিধ্বনিত হয়েছে যে তারা নিজেরাও বুঝেছে। যেমন আপনি চীনের কথা বলছিলেন যে কোনো তৃতীয় পক্ষের প্রভাব বাংলাদেশ চীনের সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। এটা চীন বলে নয়, এটা যে কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষ বাংলাদেশকে ডিকটেট করবে না, এরকম পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশ অবিচল থাকতে চায় এবং সেটাই প্রতিশ্রুতি। এক্ষেত্রে কোনো রকম বিচ্যুতির কোনো সুযোগ নেই এবং সেটা আপনি দেখবেনও না। আর যেটি এর আগের যে কথাটি বলছেন যে বিগত দিনে যে পররাষ্ট্রনীতি আমরা দেখেছিলাম, আসলে সত্যি কথা বলতে কি আমাদের কোনো পররাষ্ট্রনীতি ছিল বললে বোধহয় আমাদের বোধহয় ভুল বলা হবে, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। আমরা খুব লজ্জাজনক একটা পররাষ্ট্র ব্যবস্থাপনা পেয়েছি। নীতি বলাটা ভুল হবে না, কারণ এটা নীতির কাছাকাছি কোনো বিষয় এটা ছিল না। এবং যারা এমনটাও বলতে পারে যে আগামী নির্বাচনে আমাদেরকে জেতাবার জন্য যা করা দরকার সেটা করতে বলে এসেছি। তো এই ধরনের পররাষ্ট্র নীতি তো আসলে একটা দেশকে কতটুকু নতজানি করে ফেলেছে সেটা প্রতিধ্বনিত করে।
তো সেই রকম কোনো বিষয় বাংলাদেশে ভবিষ্যতে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটা দেখা যাবে না, সেটা নিশ্চিত। এবং সকল ক্ষেত্রেই আমরা জানি যে এখন আর ওই কথা চলে না যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটি একটা জলো কথা, এবং এটা কথাটা খুব বেশি প্রতিষ্ঠিত করাও যে যায় তেমন না, বরং বলা যেতে পারে যে আমাদের স্বার্থ সর্বাগ্রে বিবেচিত হবে। বাংলাদেশ তার নিজের স্বার্থকে সবার আগে রাখবে। এবং এখন কিন্তু পররাষ্ট্রনীতি থেকে ওইরকম বন্ধুত্ব শব্দটা চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইকোনমিক ফরেন পলিসি, যেটা আজকে অর্থনৈতিকভাবে যেটা একটা দেশকে সুবিধা দেয় সেটি সে দেশের জন্য পররাষ্ট্রনীতি। এখানে শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বা সম্পর্ক গভীরতর হচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এই কথাগুলো চাইতে অনেক গুরুত্বপূর্ণ যেটা দৃশ্যমানতা কী আছে। অর্থাৎ আপনি যে দেশের সাথে পররাষ্ট্রনীতি সম্পর্কটা করব, সেখানে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা, আমাদের পারস্পরিক যে আমরা বলি যেটা ট্যুরিস্ট বা ট্রাভেল যে বিষয়গুলো আছে, সেটার স্বচ্ছতা কতটুকু আছে, শিক্ষার ক্ষেত্রে সেটা সুযোগ বৃদ্ধি করে কিনা, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আমার কাছে সহায়তা করে কিনা, আমার দেশের শিল্পায়ন করতে সহায়তা করে কিনা, এই সবগুলো ব্যাপারগুলোকে যেখানে আমরা স্বার্থের অগ্রাধিকারে রাখতে পারবো, সেই বিবেচনা রেখেই কিন্তু পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। যে এখানে আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন, এবং আমরাও এটা থেকে কথা বলছিলাম, যে চীন কিন্তু একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ সেই নীতিকে তারা সমর্থন করেছে। এটা যেমন বিষয়, তেমনি তিনিও বলেছেন তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ তারা কামনা করেন না। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা কেন আসছে? এটা আসলে হস্তক্ষেপ বলে এরকম না, ওনার বোধহয় এটা এইভাবে বলতে চাইছেন যে অর্থাৎ তৃতীয় পক্ষের কোনো প্রভাব আমাদের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না, এটা পরিষ্কার। তৃতীয় পক্ষ শব্দটা কেন আসছে? তৃতীয় পক্ষ শব্দটা এই জন্য এসছে যে আমরা এর আগে সবসময় আমরা চিন্তা করতাম বা বিবেচনা করতাম যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি উন্নততর হয়ে যায়, ঘনিষ্ঠতর হয়, তাহলে তাতে অন্যরা কেউ সংক্ষুব্ধ হবে কিনা, সেটাই তো তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোনো দেশকে যেমন বলা যাবে না, আবার একাধিক দেশ বা একটা গোষ্ঠী সেটাও হইতে পারে, যেটা আমরা যদি দেখেছিলাম একটা গুঞ্জন ছিল যে এরকম ছিল সকল ক্ষেত্রে। আমরা জানি যে কয়েকটা স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে হয়তো এই একাধিক দেশের কোনো একটা বিশেষ জায়গাতে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি রয়েছে। তো এখানে যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, বা বর্তমান সরকার যেটি তারেক রহমান সাহেব পরিচালনা করছেন প্রধানমন্ত্রী হিসেবে, সেখানে সর্বাগ্রে গুরুত্বটা এটাই থাকবে যে আমাদের দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কিছু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রভাব ফেলবে না। এটা চীন যে কথাটা বলার চেষ্টা করেছে, তৃতীয় পক্ষ তারা বিশ্বাস করতে চায় যে তৃতীয় পক্ষের কোনো প্রভাব বাংলাদেশ চীনের সম্পর্কের ভেতরে কোনো রকম প্রভাবের জায়গায় থাকবে না। এবং আমরা বলতে পারি যে কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল যেটা গেছিল আমাদের মহাসচিবের নেতৃত্বে চীনে, সেখানে কিন্তু সেই কথাটা স্পষ্টভাবে তারাও কিন্তু জেনে গেছে যে আমরা অন্য তৃতীয় দেশের সাথে সম্পর্ক রাখবো না। চীন এরকম কোনো কথা বলেনি, তারা বলেছে সম্পর্ক সবার সাথেই থাকতে পারে, বরং তারা এটা বলে না কোনো সময় যে তাদের সাথে সম্পর্ক থাকলে তৃতীয় কোনো দেশের সাথে সম্পর্ক রাখা যাবে না। এবং আমরাও সেটা বিশ্বাস করি না। বাংলাদেশ তার স্বার্থের সাথে যারা ঠিক সমান্তরালভাবে সহযোগিতার অবস্থান তৈরি করতে পারে এমন প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশ তার সম্পর্ক রাখবে, এক্ষেত্রে কোনো পিক অ্যান্ড চুজ নেই। জি নাজিব ভাই, আপনি একটু বলেন আমাকে। আপনাকে অভিনন্দন, আপনি নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আপনি যে কথা শুনছিলেন যে সবার আগে বাংলাদেশ, এই নীতিকে আসলে জামাত কিভাবে দেখে? জামাতের অবস্থান কি বর্তমান সরকারের? এই নীতিকে সাধুবাদ জানাই। বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখা হবে, এবং যে কয়েকটা কথা বলা হলো এর মূলনীতি হবে শ্রদ্ধা, সম্মানবোধ এবং বাংলাদেশের স্বার্থ। অবশ্যই এটাকে সাধুবাদ জানাই আমরা, এবং এই নীতির উপরে অটুট থাকবেন আমরা এটা বিশ্বাস করতে চাই। এই ক্ষেত্রে যেটা বিষয়টা রয়েছে ইন্ডিয়া ফ্যাক্টর, এটা কিন্তু এলিফ্যান্ট ইন দ্য রুম বলা যায়, যে এটা একটা বিশাল বিষয় আমাদের জন্য, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলেন না। আমাদের কিন্তু একটা ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ঐক্যমত্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া উচিত। দেখেন ইন্ডিয়া কিন্তু আমাদেরকে শুধু পররাষ্ট্র নীতির ক্ষেত্রেই আপনি যদি বলেন, তারা কিন্তু চতুর্দিক থেকে আগ্রাসন চালাচ্ছে। এটা আপনি অর্থনৈতিক আগ্রাসন বলেন, সাংস্কৃতিক আগ্রাসন বলেন, ইভেন রাজনৈতিক আগ্রাসন। যেটা কথা আসলো যে গত 16 বছরে আমরা দেখেছি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, এবং তার নমুনা আমরা দেখছি সেই ফ্যাসিবাদের যেই মূল ব্যক্তি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ করে দেওয়া হয়েছে, সেগুলি প্রমাণ করে তাদের কথাগুলি। হ্যাঁ, তো এক্ষেত্রে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তারেক রহমানের জন্য এবং বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং সাংস্কৃতিক আগ্রাসনের ক্ষেত্রে এটা বলতে চাই, কিছু কিছু কথাবার্তা কিন্তু আমাদেরকে কিছুটা অ্যালার্ম করছে। সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বললেন ইনকিলাব, তারপরে অন্যান্য যে সমস্ত রেটরিকগুলো এখন আসছে, রাজনৈতিক রেটরিক যেটাকে উপর ভিত্তি করে জুলাইয়ের আন্দোলন হয়েছে, এটার বিরুদ্ধে সরাসরি কথা বলা। এই সাংস্কৃতিক আগ্রাসন দেখেন, এই যে আমাদের বাংলাদেশি জাতীয়তা, এটার যে একটা স্বকীয়তা আছে, এটাকে কিন্তু বাঙালি জাতীয়তার সাথে মিলিয়ে ফেলা হয়েছিল, এবং কলকাতার দাদাবাবুদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
এবং সচেতনভাবেই এই যে আমাদের মুসলিম যে স্বকীয় আইডেন্টিটি আছে, এটা কেন্দ্রিক যে আমাদের নিজস্ব একটা কৃষ্টি কালচার রয়েছে, আমাদের নিজস্ব একটা ভাষা রয়েছে, নিজস্ব একটা এক্সপ্রেশনের উপায় রয়েছে, এগুলোকে কিন্তু দীর্ঘদিন সাপ্রেস করা হয়েছে, নানাভাবে এটাকে ক্রিটিসাইজ করা হয়েছে। এখন দেখছি যে বিএনপির কিছু সংখ্যক শীর্ষ নেতা তারাও এটা বলছেন, কেন বলছেন তারা ভালো জানেন, কিন্তু এটা যদি আবার পুরানো আমলের সাংস্কৃতিক আগ্রাসনের অংশ হয়ে থাকে তাহলে এটা কিন্তু অ্যালার্মিং। আমি যেটা বলবো, আমাদের দেশকে যদি সবার আগে রাখতে হয়, আমাদের কৃষ্টি কালচার, আমাদের রাজনৈতিক স্বকীয়তা, অর্থনৈতিক স্বার্থ, সকল কিছুকে মিলেই আমাদেরকে এগিয়ে রাখতে হবে। শুধুমাত্র পররাষ্ট্রনীতিকে যদি আপনি আলাদাভাবে দেখতে চান তাহলে সেটা হবে না। না, এখানে জামাতের ভূমিকা কী হবে? যেহেতু আপনি সাধুবাদ জানাচ্ছেন যে সবার আগে বাংলাদেশ, এই ধারা বা এই নীতিতে যদি সরকার থাকে তাহলে বাংলাদেশের জন্য ভালো, সেক্ষেত্রে বিরোধী দল হিসাবে জামাত কি করবে? বিরোধী দল হিসাবে আমরা যেটা বলেছি, আমরা গঠনমূলক সমালোচনা করব। সরকারকে আমরা বলেছি আমরা ইসলামিক দল হিসাবে যে প্রিন্সিপালে বিশ্বাস করি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বিশেষ করে পররাষ্ট্রনীতির কথা যদি বলেন, সৎ কাজে সকলকে আমরা অন্যদেরকে সহযোগিতা করব। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ কাজে কাউকে আমরা সহযোগিতা করব না। দেশের স্বার্থের জন্য যে কোনো এজেন্ডা আসুক, আমরা গভর্নমেন্টকে 100% সহযোগিতা করব। কিন্তু আমরা যদি দেখি দেশের স্বার্থ সেখানে বিঘ্নিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটার বিরোধিতা করব এবং এটা সমালোচনা করব। এক্ষেত্রে বিরোধী দল হিসাবে আমাদেরকে, যে গভর্নমেন্টের তো দুইটা পার্ট, একটা আমাদের যেহেতু সংসদীয় গণতন্ত্র, এখানে সরকারি দল, বিরোধী দল, আমাদেরকে সেই সরকার পরিচালনায় বিভিন্ন সংসদীয় সিলেক্ট কমিটি রয়েছে, বিভিন্ন কমিটি রয়েছে, এগুলোর মাধ্যমে আমাদেরকে অংশগ্রহণ করার, পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হবে বলে আমি বিশ্বাস করি এবং সেক্ষেত্রে আমরা গঠনমূলক ভূমিকা রাখবো। এক্ষেত্রে যেটা বললাম, যে কোনো পজিটিভ মুভ আমরা এখানে সহযোগিতা করব। যে কোনো ধরনের যদি দেশের স্বার্থের উপর আঘাত আসে আমরা সেখানে সমালোচনা করব। নাজিব ভাই, এখানে একটা বিষয় রয়েছে, আপনি কিন্তু কয়েকটা বিষয় বলেছেন যে আগ্রাসনের কথা, বিভিন্ন আগ্রাসন রয়েছে ভারতের। এটা আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি এবং এটা নিয়ে বেশ আলোচনা হয় এবং মিছিলে, মিটিংয়ে এটার বিরুদ্ধে স্লোগানও হয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এসব বিষয়। সেখানে নতুন কূটনৈতিক সম্পর্ক তৈরিতে বাংলাদেশ সরকারের সঙ্গে, নবনির্বাচিত সরকারের সঙ্গে কোন কোন বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে আপনি দেখছেন? আপনি বিরোধী দলের চোখে কি দেখেন? এই যে কথাগুলো বলা হলো, শ্রদ্ধা, সম্মানবোধ এবং স্বার্থ, তিনটাতেই যদি আপনি আপনার বাংলাদেশকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটি দেশের স্বার্থে আঘাত লাগবেই। তারা এতদিন যেভাবে পেয়ে এসেছে, যেভাবে তারা এক্সপেক্ট করে বাংলাদেশের কাছে নতজন পররাষ্ট্রনীতি, আপনি যখন মান মর্যাদা নিয়ে দাঁড়াবেন, আপনার আত্মমর্যাদা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে তারা এটার বিরোধিতা করবেই এবং তার সিমটম আমরা গত 1.5 বছরে দেখেছি কিভাবে তারা বিরোধিতা করেছে। এইটাকে কিভাবে আমরা কাটিয়ে উঠব? প্রতিবেশী, তারা অবশ্যই প্রতিবেশী, 3 দিক থেকে তারা আমাদেরকে ঘিরে রেখেছে, তাদের প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না। আমাদের স্বার্থ রক্ষা করে, আমাদের আত্মমর্যাদা রক্ষা করে কিভাবে তাদের সাথে সম্পর্ক আমরা রক্ষা করব, এইটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, পাবেল ভাই, আপনি একটু বলেন যে ভাই যে বলছিলেন যে কিছু আগ্রাসনের কথা বলছেন, কিছু বিষয়ে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে সম্মান, শ্রদ্ধাবোধটাকেও সামনে আনছেন। আপনি কি মনে করেন যে এই বিষয়গুলো চ্যালেঞ্জ হবে সামনে আদায় করা, বা একটা ছোট দেশ হিসেবেও তো আমাদের তো মূল্যায়নের একটা বিষয় রয়েছে অন্যান্য দেশের ক্ষেত্রে? এখানে একটা বিষয়, যে কথাটি খুবই চমৎকারভাবে এসছে আর কি, সেটা হলো যে আমরা এখানে যেটা দেখতে চাইছি, এর আগে কেন আমরা ঠিক শক্তিশালী পররাষ্ট্রনীতি বলতে, যেটা দেশের স্বার্থের সাথে সম্পর্কিত, আমাদের শ্রদ্ধা, সম্মান এবং স্বার্থ, এই তিনটাকে অ্যাড্রেস করতে পারে এমন পররাষ্ট্রনীতি পাইনি। কেন পাইনি? তার পেছনে কারণ ছিল আমরা বিভক্ত ছিলাম। বিভক্ত হলো, একটা গ্রুপ ছিল যারা শতভাগ তাদের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছে শুধুমাত্র ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকবার জন্য, আর বাকি দেশের মানুষ যারা, তারা এটাকে কেউই পছন্দ করেন। সেটা আমরা যেমন করিনি, ওই আমাদের জামায়াত ইসলাম তারাও করেনি। এখন একটা সুযোগ তৈরি হয়েছে যে আমরা অন্তত এই জায়গাগুলোতে তো আমাদের কোনো ভিন্নতা নেই। তাহলে আমাদের বোধহয় এই জায়গাতে একটা জায়গাতে আসা দরকার, যে আমাদের একটা পররাষ্ট্র নীতির একটা মৌলিক একটা নীতিগত অবস্থানটা তৈরি হওয়া দরকার, যেটা সরকার পরিবর্তন হলেই পররাষ্ট্র নীতি পরিবর্তন হয়ে যাবে। এইটা কিন্তু একেবারে পূর্ণ একটা দেশের জন্য কিন্তু সত্যিকার অর্থে একটা বিপজ্জনক একটা নীতি। এখানে একটা কনসেনসাস থাকা দরকার যে আমরা এই জায়গাগুলোতে যেটা আছে, যে আমরা সম্মান, শ্রদ্ধা এবং স্বার্থের জায়গায় কোনো ছাড় দেব না। এই জায়গায় যদি দেশের মানুষের ঐক্যমত থাকে, তাহলে 20 কোটি মানুষের একটা দেশকে কেউ চাইলো আর আগ্রাসনের ঝুঁকিতে ফেলে দিল, অথবা প্রতিবেশী হিসেবে 3 দিক থেকে আমাদের পরিবেষ্টিত করে রেখেছে বলে যে আমরা একেবারে পরিপূর্ণভাবে মনে করবো যে আমরা খুবই দুর্বল, আমরা ভীত হয়ে যাব, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশ ছোট দেশ না, আমরা হয়তো আমাদের ভূমির আয়তনে ছোট আছি, কিন্তু আমরা যদি জনসংখ্যার হিসেবে বলি, আমাদের একটা বৃহৎ দেশ, আমরা পৃথিবীর অনেক বড় দেশের চাইতে অনেক বড়। তো এই শক্তিটাকে প্রদর্শনের জায়গা আছে। এখানে আমাদের ভিতরে যদি একটা অটুট ঐক্য থাকে,
যে আমরা অন্তত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নীতিকে প্রতিষ্ঠিত করবো সার্বজনীনভাবে। কোনো দল এটা বলবে না যে বিএনপি এই পররাষ্ট্রনীতি করেছে বলে জামায়াত ইসলাম সেটা বিরোধিতা করবে। সেটা যদি না হয়ে আমরা যদি দেশের জন্য একটা গুণগত আমাদের যে 3টি আদর্শের কথা বলছি, শ্রদ্ধা, সম্মান আর স্বার্থ, এটাকে সামনে রেখে যদি আমরা একটা পররাষ্ট্রনীতি সকল দেশের জন্য যদি একটা সামগ্রিক পররাষ্ট্রনীতি তৈরি করতে পারি এবং সেখানে যদি আমরা ঐক্যের জায়গাতে দৃঢ়তা রাখতে পারি যে না আমরা শুধুমাত্র বিভাজনের জন্য বা বিভক্তির জন্য বা প্রতিবাদের জন্য শুধু প্রতিবাদ করবো, এটা না করে যদি আমাদের এই জায়গায় যদি আমরা এই প্রত্যয়টা ব্যক্ত করতে পারি যে আমরা এই জায়গায় এক আছি, তাহলে মনে হয় যে আমাদের পররাষ্ট্র নীতি তৈরি করতে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ আছে বলে এখানে তো আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি, কারণ অনেকে বলে থাকেন যে অনেক দেশই আছে, এর মধ্যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে উদাহরণ হিসেবে টানে যে তাদের পররাষ্ট্র যে সরকারি আসুক না কেন তাদের পররাষ্ট্র কিন্তু এক। অবশ্যই আমাদের এটা কেন হয়নি? এটা হয়নি এই জন্যই বললাম যে যারা আসলে পররাষ্ট্র নীতি তো আমাদের ছিল না, এটা তো আমরা বারবার করে পররাষ্ট্র নীতি দিয়ে বলার চেষ্টা করছি, আসলে কি পররাষ্ট্র নীতি ছিল কোথাও? আমাদের পররাষ্ট্র নীতি কি যে আমরা কি করে সরকারে টিকে থাকবো, এটা করার জন্য কি কি দিতে হবে, এটা দিয়ে ওনারা আমাদেরকে একবারে যে আপনার 14 নির্বাচনকে সমর্থন করবেন, 18 সেই নিশিরাতের নির্বাচনকে সমর্থন করবেন, 24-এর সেই ভোটারবিহীন নির্বাচনকে সমর্থন করবেন, আমির নির্বাচনকে সমর্থন করবেন। এটা যদি পররাষ্ট্র নীতি হয় তাহলে তো আমাদের মনে হয় যে আলোচনাটা বোধহয় আমরা সময় নষ্ট করছি আর কি, ওই দিকে আমরা যাবোই না। আমার মনে হয় যে এখন সময় এসেছে আমরা দেশের জন্য একটা পররাষ্ট্রনীতি তৈরি করি, দলের না। একটা দেশের পররাষ্ট্রনীতি যদি হয়, যে পররাষ্ট্রনীতি আমার দেশের স্বার্থকে সংরক্ষণ করবে, আমার শ্রদ্ধা এবং পারস্পরিক মর্যাদার বোধটাকে প্রতিষ্ঠিত রাখবে, সেটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শুধু সরকার বদলালেই পররাষ্ট্রনীতি বদলে যাবে। এই কালচারটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের পররাষ্ট্রনীতিটা একটা সার্বজনীন একটা দেশের এবং রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হবে, দলের নয়। এটা প্রতিষ্ঠিত করাটা খুব জরুরি। পাউল ভাই, নাজিব ভাই একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে ভারত একটা বিষয়, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যে সীমানা, সেই ক্ষেত্রে ভারত একটা বিষয়। আপনি কি মনে করেন ভারত আসলে কোনো একটা বিষয় আমাদের জন্য? না, বিষয় তো বটে, কারণ যে একটা দেশ আপনার প্রতিবেশী হিসেবে যখন আছে তখন আমরা সীমানা চৌহদ্দি, যখন ওনারা বলেন, উনি ব্যারিস্টার হিসেবে খুব ভালো বলতে পারেন, আমার চৌহদ্দিতে উত্তর পূর্ব এবং পশ্চিমের চৌহদ্দি বলতে গেলে তো ওর নামটা অটোমেটিক্যালি চলে আসে, তখন আমার চৌহদ্দি চারপাশে ওরা আছে। কিন্তু আমি আবার সেই কথাটাতে ফেরত যাই, সেটা হলো যে কেন এটি প্রতিষ্ঠিত হয়েছিল, যে একটা সময় আমরা মনে করতাম না যে ভারত না চাইলে দেশের সরকার পরিবর্তন হবে না, বা ভারতকে সন্তুষ্ট না করলে কেউ ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে না। সেই ধারণাটা তো পাল্টে গেছে। এটা তো আমরা অন্তত প্রমাণ করতে পেরেছি যে আমাদের সিদ্ধান্তটা আমরা নিজেরা নিতে পারি। এই দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সরকার তাদের পছন্দের সরকার করে, কারোর নির্দেশনায়, কারো দিক নির্দেশনার ক্ষেত্রে সেটাকে তারা প্রতিষ্ঠিত করে দিয়েছে। এটা তো সত্যি, এটা তো বলা বাহুল্য। এখন এক্ষেত্রে প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে আমাদেরকে এটা দেখাতে হবে যে আমরা সত্যিকার অর্থে এই জায়গায় একটা ঐক্যের জায়গা আছে কিনা। সেটা যদি থাকে, কতগুলো জিনিস খুবই গুরুত্বপূর্ণ হয়ে বলেছে যে সাংস্কৃতিক আগ্রাসন, যেটা কিন্তু আজকে নতুন নয়, প্রায় আমাদের 56 বছর ধরে কিন্তু এই সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে দিয়েই বলতে পারি যে আমাদের জন্মটা শুরু থেকে এই আগ্রাসনের মুখোমুখি আমরা হয়েছি। আমাদের যে প্রজন্ম, তারা তাদের কৃষ্টি কালচার, তাদের বিয়ের অনুষ্ঠান, তাদের অন্যান্য উদযাপনগুলোর মধ্যে তারা নিজের ইচ্ছায় অনিচ্ছায় হোক, তারা কিন্তু এরকম একটা জায়গার ক্ষেত্রে আমাদেরকে নিয়ে গেছে। এটা একটা জায়গা যেমন আছে, সেটার দিকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখা দরকার। কারণ সাংস্কৃতিক জিনিসটা হলো আপনার পরিচয়ের ক্ষেত্রে যদি কোনো দুর্বলতা থাকে, তখন কিন্তু পরবর্তী যে সোপানগুলো আছে সেই সোপানগুলো অতিক্রম করা সোজা হয় না। সেজন্য আমাদের অন্তত প্রথম চেষ্টাতে এটাকেই প্রতিষ্ঠিত করা দরকার যে আমরা অন্তত সাংস্কৃতিক যে ঐতিহ্য বাংলাদেশের মানুষের আছে, আমাদের তো এটা ঐতিহ্যগত সংস্কৃতি আমাদের আছে, এটা তো অন্য কারোর কাছে ধার করবার কোনো প্রয়োজন নেই। সেটাকে যদি গুণগতভাবে আমরা যদি প্রতিষ্ঠিত করি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা যদি সেটার সাথে নিজেদেরকে আত্মিকভাবে সম্পর্কিত করে ফেলেন, তাহলে সাংস্কৃতিক আগ্রাসনকে যদি আমরা প্রাথমিকভাবে যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলে অন্যান্য যে সমস্ত আগ্রাসনগুলোর কথা আমরা বলি, যেটা হয়তো অর্থনৈতিক আগ্রাসন বা আমাদের যে বলতে পারি যে ভূখণ্ডগত যে আগ্রাসনের কথা, যেটাকে অন্য অর্থে বলা হয় যে আমাদের দুর্বলতাকে কাজে লাগানো, সেগুলো কিন্তু থাকবে না। কারণ আমাদের কিছু কিছু ভালনারেবল পয়েন্ট হয়তো আমাদের জন্য আছে। আমাদের দেশের সীমান্তের কিছু কিছু জায়গাতে আমরা এর আগেও দেখেছি যে আমরা ঠিক অতটা নিরাপদ বোধ করি না। সেই জায়গাগুলোতে কাজ করা দরকার এবং সেখানে যদি আমাদের পুরো বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাটা প্রতিষ্ঠিত হয় এবং ঐক্যের জায়গায় যদি কোনো ফাটল না থাকে, তাহলে এই দুর্বলতাগুলো আমরা খুব সহজে কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। জি নাজিব ভাই, আপনার কাছে যাই, সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের সাথে সমান্তরাল যে সম্পর্ক বজায় রাখা কি নতুন সরকারের জন্য কঠিন হবে কিনা? ভারত এবং পাকিস্তান দুটা দেশ কিন্তু আমাদের প্রতিবেশী এবং বন্ধু প্রতিনিধি দেশ। দেখেন, ভারতের বিষয়টা পাবেল ভাই যেটা বললেন, এটা অবশ্যই এটা তো চ্যালেঞ্জিং, এটা তো বললাম। সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের চ্যানেলগুলা পশ্চিমবঙ্গ কিংবা ইন্ডিয়ায় চলতে দেওয়া হয় না, সেক্ষেত্রে তাদের যেই টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে সেগুলোর অবাধ প্রচারণা এখানে রয়েছে, বড় চ্যালেঞ্জ। এটাকে কীভাবে আমরা মোকাবেলা করব?
আমাদের যে ক্রিকেট আগ্রাসন তারা করলো রিসেন্টলি, জি, আমাদেরকে বিশ্বকাপে খেলতে দিল না, এবং আমাদের একটা প্লেয়ারকে নিয়ে তারা যে নোংরামিটা করলো, সেক্ষেত্রে গত সরকার ইন্টারিম গভর্নমেন্ট একটা শক্ত ভূমিকা নিয়েছে, এটাকে সাধুবাদ জানাই। এখানে আত্মমর্যাদার বিষয়টা, সম্মানবোধের বিষয়টা বড় করে এসেছে। তো এই চ্যালেঞ্জগুলা একটা কিন্তু কায়েমি স্বার্থবাদী মহল বলার চেষ্টা করে যে এক্ষেত্রে তো আমাদের কোনো উপায় নেই, সাবমিশন ছাড়া কোনো উপায় নেই, কারণ তারা বৃহত্তর শক্তি। আমরা যদি এখানে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই তাহলে আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে, আমাদের এ ধরনের ক্ষতি হবে, কথা বলতে চায় অনেকে। আমি সরকারের কাছে যেটা আশা করব, যেহেতু শ্রদ্ধা এবং সম্মানবোধটাকে বড় করে দেখা হয়েছে, তাদের যে ম্যানিফেস্টো আছে, তাদের যে পররাষ্ট্রনীতিতে, এটাকে তারা আপহোল্ড করবেন, এটাকে তারা ধরে রাখবেন, এটা একটা বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের বিষয়টাকে কিন্তু আননেসেসারি একটা টেনশন ক্রিয়েট করা হয়। দেখেন, আমরা ইন্ডিয়ার থেকেও পৃথক হয়েছি, তার আগে ব্রিটিশ রাজ আমাদের উপর অত্যাচার করেছে। পাকিস্তানের যেই দীর্ঘদিনের সেনাশাসন ছিল, এখনও তারা শেষে সেনাশাসনের কারণে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এইগুলা আপনার অতীত যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু সবাইকেই সেভাবে দেখা উচিত। কারোর সাথে আমাদের সেভাবে পররাষ্ট্রনীতি আমরা ডেভেলপ করতে পারবো না। ইংল্যান্ডের ব্যাপারে, ব্রিটিশ রাজের ব্যাপারে, কলোনিয়াল পিরিয়ডের ব্যাপারে কিন্তু কেউ কোনো কথা বলে না। ভারতের যেই হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, তারপরে কংগ্রেসের সাথে আমাদের যে ফাটলটা হয়েছিল, যার কারণে 48 হয়েছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশে পাকিস্তান এই ভূখণ্ডকে আমরা পেয়েছি, সেই বাস্তবতাকে অনেকে দেখা যাচ্ছে যে ক্রিটিসাইজ করে সে পাকিস্তানের বিষয়টাকে নিয়ে আসেন। এখন এই অতীতমুখী রাজনীতিতে যদি আমরা আটকে যাই তাহলে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিটা সেই ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ডেভেলপ করবে না। আমাদের যেই স্বার্থটা রয়েছে, এখানে আপনি শ্রদ্ধার কথা বললেন, সম্মানবোধের কথা বললেন, আমাদের যে অর্থনৈতিক স্বার্থ, আমাদের যে রাজনৈতিক স্বার্থ, এগুলাকে যদি আমরা গ্লোবালি বিবেচনা করি তাহলে যাদেরকে আমরা পলিটিক্যালি অ্যালাই মনে করব আমাদের স্বার্থের জন্য, তাদের সাথে সম্পর্ক করতে হবে। শুধুমাত্র 71কে পুঁজি করে যারা চেতনা ব্যবসা করেছে, সেটা তারা আমাদেরকে ভারতের স্বার্থেই করতে দেয়নি। এজন্য ইভেন আপনার শেখ মুজিবুর রহমানের সময়ও অনেক ক্রিটিসিজম আছে, কিন্তু তাদের পররাষ্ট্রনীতিতে কিন্তু উনি যেটা করেছিলেন, ভুট্টোকে কিন্তু আমাদের দেশের স্বার্থেই দেশে থেকে এনেছিলেন এবং ওআইসির সাথে সংযুক্ত হয়েছিলেন। এই যে মুসলিম উম্মার যেই সাথে যে কানেকশনটা, আমাদের স্বকীয়তার স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে এটা দরকার। এজন্য আপনার পাকিস্তানকে শুধুমাত্র সেই একটি কারণে শত্রু বানিয়ে রাখবেন, এটা কিন্তু হবে না। এটা যদি আমরা করি তাহলে আমাদের যে স্বার্থ রয়েছে এখানে কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাবে। সেজন্য আমি যেটা চাই গভর্নমেন্টের কাছে, আমরা যেটা আশা করি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে, আমাদের নিজেদের স্বার্থে যাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরি, যাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরি, যাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের যে চিঠিগুলো রয়েছে করা জরুরি, তাদের সাথে করতে হবে। এক্ষেত্রে আপনার কোনো এই ধরনের কোনো কোয়ার্টার, কোনো দেশ অখুশি হবে, এটাকে চিন্তা করা উচিত না। এক্ষেত্রে আমাদের দেশের স্বার্থকে সর্বাঙ্গে প্রাধান্য দেওয়া উচিত। এখানে একটা বিষয়, যেমন বলেন যে চীন ভারতের কথা, ভারত আর পাকিস্তানের কথা যখন বলছি, তখন কিন্তু আমরা রিসেন্ট দেখেছি 14 বছর পরে কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হয়েছে, কিন্তু আমরা এটা দেখছি। এটা তো একটা সাইন যে তাদের সাথে সম্পর্ক একটা উন্নয়নের বিষয় আসছে। এদিকে ভারতও কিন্তু ভিসা যে বন্ধ ছিল 1.5 বছর, সেটাও কিন্তু চালু করার একটা উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। এগুলোকে আসলে কীভাবে দেখেন? না, এগুলো তো সাধুবাদ জানাতেই হবে। আপনি ভারত চাইলেই মানে যে শূন্যতা তৈরি হয়েছে, শূন্যতাকে কাটছে কিনা? শূন্যতা কাটছে বলা যাবে না, এই সরকারের কেবল শুরু। আমাদের কিছু ব্যাগেজ তো আছে, গত 16 বছরের ব্যাগেজ, যেটা বললাম, একদল একটি কোয়ার্টার যখন আপনার 100% লয়ালিটি তাদের কাছে ছিল একটি আমাদের দেশের, সেটার থেকে যখন আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব, আমাদের আত্মসম্মান বোধ নিয়ে দাঁড়ানোর চেষ্টা করব, তাদের স্বার্থে তো কিছুটা আঘাত লাগবেই। এটাকে তারা কিভাবে দেখবেন, এর পরিপ্রেক্ষিতে যে ধরনের ব্যাকল্যাশগুলো হবে, সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, এটা কিন্তু একটা বড় বিষয় রয়েছে। এখন তারা গুডউইল জেস্টার কিছু দিচ্ছেন, এটা অবশ্যই সাধুবাদ জানাই। এবং আমাদের স্বার্থকে যদি আমরা প্রাধান্য দিই, সকলের সাথে যদি আমরা আমাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্পর্ক স্থাপন করতে পারি, আমার বিশ্বাস সকলে আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখবেন। এক্ষেত্রে আমার কোনো সন্দেহই নেই। কিন্তু সমস্যা তখনই হবে যখন আমাদের কায়েমি স্বার্থবাদী কিছু মহল, তাদেরকে তাদের পাতা ফাঁদে আমরা যদি পা দিয়ে কাউকে যদি আমরা এই আগের সরকারের মতো ব্লাইন্ড যেই এলিজেন্স এবং যেই আমরা ব্লাইন্ড চেক কি বলে ব্ল্যাঙ্ক চেক যদি দিতে থাকি, সেক্ষেত্রে সমস্যা হবে। আদারওয়াইজ আমাদের স্বার্থে যদি জিয়াউর রহমানের যে নীতিটা ছিল, ইভেন বেগম খালেদা জিয়া যে নীতির উপর অটুট ছিলেন, সেই পররাষ্ট্র নীতির উপরে যদি আমরা টিকে থাকি,
আমার বিশ্বাস সকলে আমাদেরকে শ্রদ্ধার চোখে, প্রথম দিকে একটু স্ট্রাগল হবে অবশ্যই, কিন্তু পরবর্তীতে সকলেই আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখবে। যে পাভেল ভাইয়ের সাথে একটা কথা বলছিলাম তখন একটু কিছু আগে, যে বা চীন যেটা কথা বলছে তৃতীয় পক্ষের কথাটা, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা তৃতীয় পক্ষের প্রভাব যদি না থাকে সেই বিষয়ে তারা দেখবে। আপনারা কি মনে করেন যে চীনের সাথে সম্পর্ক হলে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করবে বা প্রভাব খাটাবে, যেটা আমরা বিগত সরকারে আমরা দেখেছিলাম যে একটা বিষয় গুঞ্জন ছিল? আপনি কি মনে করেন? পররাষ্ট্রনীতির এটা তো আসলে একটা ডেলিকেট সাবজেক্ট। আপনার সকলকে আপনি আপনার স্বার্থকে যদি আপনি প্রাধান্য দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি অন্যের স্বার্থে আপনি আপনার স্বার্থকে বিকিয়ে দেন তখনই কিন্তু দেনা পাওনার বিষয়টা আসবে, যে আপনি একটা দেশকে কিংবা একটি মহলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছেন, তখন আর এক পক্ষ কিন্তু বেজার হবে। আপনার যদি পররাষ্ট্রনীতি থাকে যেটা বলা হয়েছে সেই নীতিমালার উপর ভিত্তি করে শ্রদ্ধা, সম্মানবোধ, স্বার্থ, বাংলাদেশের নীতিকে যদি আপনি প্রাধান্য দেন, সেক্ষেত্রে আমি মনে করি কোনো দেশের সাথে এটা কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আপনি যদি প্রেশারের কাছে নতি স্বীকার করেন তাহলেই সমস্যাটা হবে। আমরা দেখেছি বেগম জিয়ার সময়, বেগম খালেদা জিয়ার সময় আমাদের উপর অনেক প্রেশার ছিল। 9/11-এর পরে যে সরকারটা গঠিত হয়েছিল সেই সরকারের উপরে অনেক ধরনের আন্তর্জাতিক প্রেশার ছিল। জি জি, বিভিন্ন জোটে যোগদান, বিভিন্ন যুদ্ধে যোগদান। সেই সময় যে ওয়েস্টার্ন নীতিটা ছিল আইদার ইউ উইথ আস অর এগেনস্ট আস, সেই নীতিকে কিন্তু ট্যাকেল করে বেগম জিয়া দেশ চালিয়েছেন 5 বছর, আমরা দেখেছি। উনি কিন্তু কোনো জোটে যোগ দেননি, কারো কাছে কিন্তু তিনি নথি স্বীকার করেননি। এই ধরনের আপোষ করেননি। এই ধরনের আত্মমর্যাদা নিয়ে যদি আমরা আমাদের পররাষ্ট্র নীতিটাকে সাজাতে পারি, আমি মনে করি কোনো সমস্যা হবে না। সমস্যা হবে তখনই যদি এই ধরনের প্রেশারের কাছে আমরা যদি নথি স্বীকার করি তখন। জি পাভেল ভাই, আপনার কাছে সেটা হচ্ছে যে ভারত এবং চীন দুটো দেশকে আপনারা পাশে পাচ্ছেন এবং তাদের সমর্থন বিএনপি সরকার, যারা নবনির্বাচিত সরকার গঠন করলো, তারা পাচ্ছে। এইটাকে আসলে আপনারা কি কূটনৈতিক বিজয় হিসেবে দেখেন কিনা? আসলে কূটনৈতিক এখানে একটা চমৎকার কথা ব্যারিস্টার সাহেব বলেছেন, সেটাকে আমি একটু সামনে নিয়ে কথাটা বলি। আসলে এই যে কথাটা বলছেন আমরা যে ভারতের ভিসা সহজীকরণের একটা আভাস পাচ্ছি, পাকিস্তানের সাথে ফ্লাইট চালু হচ্ছে, কিংবা চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সফরটা চীনেই হবে। এটা কিন্তু গণতন্ত্রের বিজয়। এটা কিন্তু আমি মনে করি না অন্য জায়গাতে টেনে নেওয়ার কোনো সুযোগ আছে। অর্থাৎ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারের শক্তিমত্তা কতটা হতে পারে, এই ধরনের গেস্টারের মধ্যে দিয়ে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। এখন সেই শক্তির বিরুদ্ধে যদি আমি একটা অগণতান্ত্রিক সরকার, যার কোনো ভিত্তি ছিল না, তারা শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য কম্প্রোমাইজ করেছে একাধিকবার, তারা কিন্তু এই সমস্ত দেশগুলোর কাছে একটা ভিন্ন বার্তা দিয়ে ফেলেছিল। সেই বার্তার কারণে কিন্তু এতগুলো প্রশ্ন, এতগুলো ধোঁয়াশা এগুলো আছে। আমার মনে হয় যে একটা জায়গাতে এই সরকার যেটা জানে, বর্তমান সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার, তার শক্তি, এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা বিরোধী দল আছে যারা একটা চমৎকার একটা ওয়াচডগের কাজ করতে পারে। বিচ্যুতিগুলো তারা দেখবে এবং কোন জায়গায় ভুল ভ্রান্তি হলে সেটাকে তারা চিহ্নিত করবে। এই সমন্বিত গণতান্ত্রিক শক্তি যদি অটুট থাকে, তাহলে এই কোথাকার কোথায় কি ভাবলো, কে কী চিন্তা করলো, কোথায় কে মনে তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ, এগুলো আলোচনার কোনো জায়গায় পাবে না, কোনো সুযোগই থাকবে না। তখন একটা জিনিসই হবে যে যেমনটি আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি তো ভারতের কাছ থেকে গ্যারান্টি ক্লজ সহ কিন্তু গঙ্গা পানি চুক্তি করেছিলেন। আমরা তালপট্টিতে আগ্রাসনের প্রতিবাদী হতে দেখেছি। বাংলাদেশ জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে জাপানকে পরাজিত করে। বিশ্বব্যাপী আল-কুদস কমিটিতে সদস্য হয়েছে, ওআইসিতে একটা লিডিং রোল প্লে করেছে তারা। এই সমস্ত ব্যাপারগুলো হয়েছে কখন, যে আমরা একটা বাস্কেট কেসের বাংলাদেশ, কেন তখন একটা শক্তিমত্তা তৈরি হয়েছিল যে আমরা ভিক্ষুক ছিলাম না, আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছিলাম, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার ছিল। এই শক্তিটাকে আমরা কখনো কাজে লাগাতে পারিনি। নতুন করে একটা সুযোগ তৈরি হয়েছে, অতীতের ভুলভ্রান্তি যাই হোক না কেন সেগুলোকে আমরা উদাহরণ হিসেবে রাখি, ইতিহাস হিসেবে রাখি, সেই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই এবং ভবিষ্যতের জন্য এই গণতান্ত্রিক শক্তিটাকে আমরা আমাদের সবচেয়ে বড় শক্তির আধার হিসেবে বিবেচনা করি। ফলে সরকারি এবং বিরোধী দল মিলে অন্তত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এখানে তো বিরোধিতা করবার কিছু নেই। আমার দেশের স্বার্থ, শ্রদ্ধা, সম্মানের যে জায়গাতে আমরা অভিন্ন থাকতে চাই, সেটা যদি থাকে তাহলে তৃতীয় পক্ষের কারো কোনো দিক নির্দেশনা, কোনো ডিকটেশনের কোনো সুযোগ থাকবে না, কেউ চেষ্টাও করবে না। বরং সবাই চেষ্টা করবে যে কী করে আমাদের সাথে সুসম্পর্ক রাখা যায় এবং একটা উইন উইন সিচুয়েশন থাকুক, এতে কোনো আপত্তি নেই। তো ভারত বলি, পাকিস্তান বলি, চীন বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা ইউরোপিয়ান ইউনিয়ন বলি, প্রত্যেকের সাথে যদি একটা উইন উইন সিচুয়েশন থাকে, আমি যদি বুঝি যে এতে আমার কোনো লোকসান নেই, আমি অর্থনৈতিকভাবে আমি লাভবান হই, তারাও এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা আমাকে কোনো চ্যারিটি করছে না,
এই ভাবনাটা বা এই বিশ্বাসটা যদি আমাদের কার্যক্রমের মধ্যে দিয়ে যদি প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে এই যে কথাগুলো আমরা বলি যে ধোঁয়াশা সৃষ্টি করতে চাই, অমুকের প্রভাব, অমুক দেশ জি। আমাদেরকে ডিক্টেট করে, এই কথাগুলো আসবে না আসলে। জি পাবল ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী হওয়ার পর অর্থাৎ ক্ষমতায় জয়লাভ করার পর আপনারা সার্কের কথা বলছিলেন। সার্কের একটা প্রশ্ন এসেছিল প্রেস কনফারেন্সের দিন, তারেক রহমান তিনি বলেছিলেন যে সার্ককে আবার পুনরুজ্জীবিত করার বিষয়ে তিনি আলোচনা করবেন। সেই বিষয়টাকে আসলে কতদূর কি করছেন আপনারা, কিভাবে এগোবেন? সার্ক তো অনেকদিন যাবত যেটা ছিল। নাজিব ভাইকে এই প্রশ্নটা থাকবে, সময় একেবারে আমার না, হাতে আমি কম। জানি খুব অল্প সময় আছে আমাদের। জি। সার্কের ব্যাপারে কিন্তু অবস্থানটা পরিষ্কার। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি সার্কটা প্রতিষ্ঠিত করেছিলেন বলতে গেলে, হয়তো তার সূচনাটা উনি দেখতে পারেননি। বড় চ্যালেঞ্জ ছিল, এই কথাটা কেউ ভাবেনি। সেই সময় আসিয়ান এবং ইউরোপিয়ান ইউনিয়নকে দেখে উনি মনে করেছেন যে আমাদের একটা অর্থনৈতিক জোট হতে পারে। এই জায়গায় সমস্যার কেন্দ্রবিন্দু কিন্তু রয়েছে পাকিস্তান এবং ভারতের মধ্যে, তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন। তো আমরা যদি সার্কের রাজনীতির ঊর্ধ্বে যদি রাখতে পারি এবং এখানে যদি অর্থনৈতিকভাবে একটা দেশ, কারণ এই দক্ষিণ এশিয়ার এই এলাকাটা কিন্তু সাংস্কৃতিকভাবে কিন্তু বলতে গেলে এক এবং অভিন্ন ছিল দীর্ঘদিন। একটা অভিন্ন কাঠামোর মধ্য দিয়ে কিন্তু এই মোগল সাম্রাজ্যের কথা বলি বা ব্রিটিশ অখণ্ড ভারতের কথা বলি না কেন, তখনকার কিন্তু একটা পরিপূর্ণভাবে একটা একই রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এটা পরিচালিত হয়েছে। সেখানে আমরা অর্থনৈতিকভাবে একজন আরেকটা দেশকে সহযোগিতা করলে যদি আমরা একে অপরকে যদি উপকৃত করতে পারি বা নিজেরা যদি সমৃদ্ধ হতে পারি, তাহলে সেই সুযোগটাকে কেন কাজে লাগাবো না? যেন তারেক রহমান প্রথমেই বলেছেন যেটা উনি পুনরুজ্জীবিত করার কাজ করবেন, সেটা অবশ্যই সময় 30 সেকেন্ড সময় আছে। নাজিব ভাই, আপনি একটু বিষয়টা বলেন, সার্কের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সার্কের বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভারত আমাদেরকে, যেহেতু আমাদের ওরা আসলে সার্কের মধ্যে সকলের সাথে যে সম্পর্কটা আছে এটা তারা চায় না, একপাক্ষিক সম্পর্ক চায় এবং সেখানে তারা ডোমিনেট করতে চায়, যার কারণে সমস্যাটা হয়েছে। ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে সমস্যাটা, আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারি এই সমস্যাটা। যেমন বিশ্বকাপ ক্রিকেট নিয়ে যে সমস্যাটা হয়েছিল, আমাদের সভাপতি আমির ইসলাম বুলবুল সেখানে যে এক ধরনের কম্প্রোমাইজ করে দিয়েছেন, এটা আমরা যদি অব্যাহত রাখতে পারি সার্কের মধ্যে, এটাও কমবে। আমি 10 সেকেন্ড একটা জিনিস বলি। আমাদের এই গত সরকারের সময় দেখেছি অনেক চুক্তি কিন্তু ভারতের সাথে হয়েছে যেগুলো কিন্তু পাবলিক ডোমেইনে এটা ট্রান্সপারেন্সি ছিল না। আমি আশা করব যে আমাদের যে পার্লামেন্টারি কমিটিগুলো হবে এখানে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং ট্রান্সপারেন্সিটা নিশ্চিত হবে। জি, আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।